আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? সবাইকে ঈদ মোবারক। চলে আসলাম ঈদ উপলক্ষে নতুন দুটি ওয়ান শট নিয়ে। তো চলো কথা না বলে এটি শুরু করি, আর অপরটির লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, কমেন্টেও আমি লিংক দিয়ে দিব। তো চলো গল্পটি শুরু করি। গ্রামের বাড়িটা আজ যেন ঈদের আগের দিনের উৎসবের রঙে ঝলমল করছে। প্রিয়াঙ্কা আর নিকের পুরনো বাড়িটা সাজানো হয়েছে নতুন করে। বারান্দায় ঝুলছে রঙিন ফানুস, উঠোনে ছোট মঞ্চ তৈরি করা হয়েছে সন্ধ্যার চাঁদ দেখার জন্য। প্রিয়াঙ্কা রান্নাঘরে ব্যস্ত, হাঁড়িতে ভাপ উঠছে পোলাও আর খাসির কুরমার। বাড়ির উঠোনে লাইট ফিটিং করা হচ্ছে, নিক দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখিয়ে দিচ্ছে। দেখিস সব দিকে যেন ঠিকঠাক ভাবে লাইট লাগানো হয়। নাতি নাতি সব এত বছর পর ঈদ পালন করতে আসছে। ওরা শহরে বড় হয়েছে, গ্রামে থেকে অভ্যাস নেই। অন্ধকারে অসুবিধা হলে চলবে না। আজ অনেকদিন পর শূন্য বাড়িটা আবার পূর্ণ হতে চলেছে। প্রিয়াঙ্কা আর নিকের দুই ছেলে মেয়ে নামজুন আর ইয়ঞ্জন দীর্ঘদিন পর এক ছাদের নিচে আসছে। তাদের সাথে তাদের পরিবার, ছেলেমেয়েরা সবাই আসছে। কিন্তু বাড়ির এই উৎসবের মাঝেও একটা অদৃশ্য দেয়াল রয়েছে। নামজুন আর ইয়ঞ্জনের মধ্যে বছরের পর বছর ধরে জমে থাকা অভিমান রয়েছে। সকাল থেকে প্রিয়াঙ্কা বেশ উত্তেজিত। নামজুনের সঙ্গে তার কথা হয়েছে ফোনে, কিন্তু ইয়ঞ্জনের সঙ্গে তার যোগাযোগ অনেক কম। ইয়ঞ্জন যখন প্রেম করে বিয়ে করেছিল, নামজুন মেনে নিতে পারেনি। তার মনে হয়েছিল ইয়ঞ্জন তাদের পরিবারের ঐতিহ্য ভেঙে দিয়েছে। এরপর থেকে দুই ভাই বোনের মধ্যে দূরত্ব বেড়েছে। প্রিয়াঙ্কা আর নিক বারবার চেষ্টা করেছেন তাদের মিলিয়ে দিতে, কিন্তু কিছুই হয়নি। তাই এবারের ঈদের আগে তারা প্ল্যান করেছে সবাইকে এক ছাদের নিচে নিয়ে আসবেন। সেই মোতাবেক সবাইকে বলেছে এবারের ঈদে তারা যেন অবশ্যই গ্রামে আসে। নিক উঠানে ছেলে মেয়েদের আসার অপেক্ষায় বসে আছে। ঠিক তখনই বাড়ির সামনে গ্রামের পথ ধরে গাড়ির শব্দ বেশি আসলো। প্রিয়াঙ্কা রান্নাঘর থেকে উকি দিয়ে বলল, নিক শুনছো? গাড়ির আওয়াজ পাচ্ছি, মনে হয় নামজনরা চলে এসেছে। তুমি একটু দেখো তো। হ্যাঁ যাচ্ছি, তোমার এত চিন্তা করতে হবে না। কতদিন পর আমার নাতি নাতনিদের দেখবো। আমি এক্ষুনি যাচ্ছি। গ্রামের মেঠোপথ ধরে দুটো গাড়ি এগিয়ে এসে গেটের সামনে থামলো। ততক্ষণে প্রিয়াঙ্কা আর নিক উঠোনে এসে দাঁড়িয়েছে। প্রথম গাড়ি থেকে নামলো নামজুন আর তার স্ত্রী জিন। পিছনের গাড়ি থেকে নেমে আসলো তাদের ছেলে জঙ্কুক। গায়ে কালো শার্ট, চোখে কালো চশমা, হাতে ব্যাগ, অসম্ভব সুন্দর লাগছে তাকে দেখতে। তার পিছনেই নেমে আসলো পরীর মতো সুন্দর দেখতে জিমিন। তার পাশেই নামে দাঁড়ালো আরো একটি সুন্দর ছেলে। নামজুন উঠোনে ঢুকে নিকদের দিকে এগিয়ে গিয়ে বলল, বাবা কেমন আছো তুমি? নিক আনন্দের সঙ্গে নামজনকে জড়িয়ে ধরে বলল, এতদিন পরে এলি বাবা, ভালো আছিস তো তুই? তারপরে জিনের দিকে তাকিয়ে বলল, জিন্না তোমরা সবাই এসেছো, আমার যে কি ভালো লাগছে। জিন এগিয়ে এসে নিক আর প্রিয়াঙ্কাকে সালাম করলো। প্রিয়াঙ্কা এগিয়ে গেল জঙ্কুকদের দিকে। জঙ্কুক আয়, আমার বাবুটা, কত বছর পর তোকে দেখলাম। এই বুঝি তোর দেশে ফেরার সময় হলো? জঙ্কুক একটু হেসে বলল, নানু কেমন আছো তুমি? বাড়িটা ঠিক গল্পের মতোই লাগছে। তুমি এতদিন বলতে, এখন দেখে বুঝতে পারছি। আগে জানলে আমি বিদেশে যেতামই না, এখানেই থেকে যেতাম। প্রিয়াঙ্কা জঙ্কুকের মাথায় হাত রেখে আদর করে দিলেন। তারপর জিমিনের দিকে এগিয়ে গেলেন। জিমিন সোনা কেমন আছিস তুই? আরে তুই তো পরীর মতো সুন্দর দেখতে হয়েছিস। ইস নানি, কি যে বলো না তুমি। তুমি কেমন আছো বলো তো? আমি ভালো আছি সোনা। প্রিয়াঙ্কা এবার সুগার দিকে তাকিয়ে বলল, ওকে তো ঠিক চিনলাম না। ও আমার বন্ধু, বিদেশে একসাথে পড়াশোনা করতাম, তাই নিয়ে এসেছি এবার আমাদের সাথে ঈদ পালন করতে। খুব ভালো করেছিস। এসো সবাই ভিতরে এসো। নামজুন মাথা নিচু করে প্রিয়াঙ্কার পায়ে হাত দিল। কেমন আছো মা তুমি? প্রিয়াঙ্কা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, ভালো আছি রে বাবা, কিন্তু তোর মতো করে কেউ খোঁজ রাখে না। পাশ থেকে জিন শান্তভাবে বলল, আমরা এবার চলে এসেছি তো মা, এবার মন খুলে সবাই একসঙ্গে ঈদ পালন করব। তাদের কথার মাঝে দূর থেকে আবার একটি গাড়ির হর্ন শোনা গেল। সবাই ঘুরে তাকালো। ধুলো উড়িয়ে ঢুকছে আরেকটা গাড়ি। নামজুন চোখ সরিয়ে নিল। তার চেহারায় স্পষ্ট তিক্ততা। প্রিয়াঙ্কা এগিয়ে গেলেন গেটের দিকে আর মৃদু গলায় বললেন, তোর বোন আসছে রে নামজুন, এতদিন পরে অন্তত আজ কষ্টগুলোকে একটু সরিয়ে রাখিস। কোনো গন্ডগোল করিস না প্লিজ।
নামজুন কিছু বলল না। গাড়ি এসে থামলো গেটের সামনে। গাড়ি থেকে প্রথমে নামলো ইয়ঞ্জন, তার পাশে সবিন, যে আজও গ্রামের কারো চোখে পুরোপুরি জায়গা নিতে পারেনি। আর গাড়ির পেছন থেকে নামলো অসম্ভব সুন্দর দেখতে তেতে। গাড়ি থেকে নেমে তে চোখ বুলিয়ে নিল বাড়ির চারপাশে। মা, এটাই সেই বিখ্যাত দাদু বাড়ি? ইয়ঞ্জন হেসে বলল, হ্যাঁ মা, এই বাড়িতেই আমি বড় হয়েছি। আজ বহু বছর পর এখানে পা দিলাম। প্রিয়াঙ্কা এগিয়ে গিয়ে ইয়ঞ্জনকে বুকে টেনে নিলেন। তুই যে ফিরে এসেছিস আমি ভাবতেই পারছি না। কেমন আছিস ইয়ঞ্জন? আমি ভালো আছি মা, তোমরা কেমন আছো? তোরা সবাই আজ একসঙ্গে বাড়িতে ফিরেছিস, আমি ভালো না থেকে পারি? তোরা সবাই যে ঈদের জন্য একসাথে হয়েছিস, এটাই আমার ঈদের সবচেয়ে বড় উপহার। সবিনীর মাথা নিচু করে সালাম করলো, তারপর বলল, কেমন আছেন মা? প্রিয়াঙ্কা হেসে উত্তর দিল। পাশে নামজুন দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু বলেনি। পাশে দাঁড়িয়ে থাকা জিন তার কানে ফিসফিস করে বলল, চলো ভিতরে যাই। আজ প্লিজ তুমি একটু শান্ত থেকো, কোনো গন্ডগোল করো না। জিন চেষ্টা করলো নামজুন যেন উত্তেজিত না হয়। নামজুন আর জিন ভিতরে চলে গেল। প্রিয়াঙ্কাও ইয়ঞ্জন আর সবিনকে নিয়ে ভিতরে গেলেন। ওদিকে জিমিন দৌড়ে এসে তেকে জড়িয়ে ধরলো। টিয়াপু, টিয়াপু, তুমি কেমন আছো বলো তো? কতদিন পর তোমার সাথে দেখা হলো। মানছি দুই পরিবারের কোনো কিছুই ঠিক নেই, কিন্তু আমাদের মধ্যে তো সব ঠিক আছে। তুমি তো আগে আমার সাথে কত দেখা করতে, এখন কেন আসো না বলো তো? আসলে জিমিন, আমি না একটু ব্যস্ত ছিলাম। যাই হোক, তুই কেমন আছিস বলতো? ভালো আছি। জানো, তোমাকে আমার অনেক কথা বলার আছে। কথা বলার জন্যই তো এসেছি। আজ সারা রাত আমরা গল্প করব। এই জিমিন, শর্ত সামনে থেকে। আমার বউর সাথে তোর এত কথা কিসের? হ্যাঁ বলে এগিয়ে এলো জঙ্কক। জঙ্ককের কথা জিমিন আর তে দুজনেই অবাক হলো। তে অবাক হয়ে জঙ্ককের দিকে তাকালো। জঙ্ককও তের দিকে তাকিয়ে আছে। এক মুহূর্ত চোখে চোখ, এক ধরনের অজানা কৌতূহল। তে অবাক হয়ে বলল, ইনি কে জিমিন? জঙ্কক ভাইয়া। জঙ্কক একটু বুকুচকে বলল, নিজের হবু বরকে চিনিস না? আর আমি ভাই হতে যাব কেন? আমি তোর না হওয়া ছোটবেলার বর। এই কদিন বিদেশে ছিলাম বলে ভুলে গেলি? ভাইয়া তুমি না। জঙ্ককের কথা শুনে জিমিন বলে উঠলো, উফ, তুই আবার শুরু করে দিলি। আচ্ছা, তুই টিয়াপুকে এত জ্বালাস কেন বলতো? আমার বউকে আমি জ্বালাবো, তাতে তোর কি? হ্যাঁ, তুই এত বেয়াদব কেন? ছাগল কোথাকার। টিয়াপুকে একদম বিরক্ত করবি না। আরে আমি বিরক্ত কেন করব? নিজের বউকে কেউ বিরক্ত করে? আচ্ছা তাহলে তুই বল, ও তোর বউ কি করে হলো? জীবনে তো কোনোদিন দেখাও হয়নি। কে বললো দেখা হয়নি? আমি যেদিন থেকে প্রথম ফেসবুকে দেখেছিলাম আর জানতে পেরেছিলাম এটা আমার ফুফুর একমাত্র মেয়ে, সেদিনই ঠিক করে নিয়েছিলাম বিয়ে করলে আমি ওকেই করব। তেও তো রাজি। কত কত মেসেজ করেছে আমাকে, জিজ্ঞেস কর। ভাইয়া ভালো হচ্ছে না, কিন্তু আমি কখনো বলিনি তোমাকে বিয়ে করব। এসব শুধু তুমিই বলো, আমি না। যাই হোক, কে দিস না। সুগা, নে পরিচিত হ। এটা আমার ফুফুর একমাত্র মেয়ে আর আমার একমাত্র বউ তে। তো আমার এখন ওকে কি বলে সম্বোধন করা উচিত? বোন নাকি ভাবি? অফকোর্স ভাবি, তুই ওকে ভাবি রাখবি। ভাইয়া ভালো হচ্ছে না, কিন্তু আমি তোমার কাজিন আর কিছু না। আচ্ছা বেশ বেশ, কাঁদিস না। তুই আমার কাজিন, কিন্তু কিছুদিন পর বউ হবে। এবার ঠিক আছে? এর কথোপকথনের মাঝেই ভেতর থেকে ডাক পড়লো, এই তোমরা সবাই ভিতরে এসো। ছানাপোনা দাঁড়িয়ে কি গল্প করছো? ঘরে এসে সবাই যে যার রুমে যাও আর ফ্রেশ হয়ে খেতে এসো। সবাই হাসি মুখে বাড়ির ভিতরে ঢুকে পড়লো। সবাইকে দেখে নিক বলে উঠলো, এই তো আমার বাড়ি আবার ভরে গেল। এবারের ঈদ আসলেদের মতো হবে। সন্ধ্যায় রঙিন আলো সেজে উঠলো পুরো বাড়ি। উঠানের মঞ্চে চাঁদ দেখার আয়োজন চলছে। মঞ্চের এক পাশে সাজানো হচ্ছে পিঠা পায়েস, আর অন্য পাশে মেহেদির উৎসব চলছে। তে আর জিমিন দুজনেই মেহেদি নিয়ে বেশ উৎসাহী। কে কিভাবে মেহেদি পড়বে সেটাই দেখছে। পাশে জঙ্কক আর সুগা বসে বসে তে আর জিমিনের কাণ্ডকীর্তি দেখছে। মঞ্চের অন্য পাশে বসে আছে নিক, সবিন, নামজুন। প্রিয়াঙ্কা, জিন আর ইয়ঞ্জন হাতে হাতে খাবারগুলো সাজিয়ে রাখছে। একেবার নামজুন আর ইয়ঞ্জনের দিকে তাকিয়ে বলল, তোমরা দুজন একটু কথা বলো। এত বছর পর একসঙ্গে এসেছো, একটু মন খুলে কথা বলো। নামজুন মুখ নিচু করে রইল। ইয়ঞ্জন এগিয়ে এসে বলল, ভাইয়া আমি জানি তুমি আমার উপর রাগ করেছো, কিন্তু আমি তো আমার মনের কথা শুনেছিলাম। সবিন আমার জীবনের বড় একটা অংশ। তুমি কি একটু বোঝার চেষ্টা করবে না? জিন এগিয়ে এসে ইয়ঞ্জনের কাঁধে হাত রাখলো, কিন্তু নামজুন কঠিন কণ্ঠে বলল,
মনের কথা শুনেছিস ঠিক আছে, কিন্তু আমাদের পরিবারের কথা, আমাদের পরিবারের সম্মানের কথা একবারও ভেবেছিলি? আমাদের ঐতিহ্য, আমাদের সম্মান কোথায় গিয়ে ঠেকবে একটা বারের জন্যও ভাবিসনি। পাশ থেকে সবিন উঠে বলল, ভাইয়া আমি জানি আমাকে মেনে নিতে তোমার সময় লাগবে, কিন্তু আমি তোমাদের পরিবারের কোনো অসম্মান করিনি। আমি শুধু ইয়ঞ্জনের পাশে থাকতে চেয়েছি, আর কিছু না। আমি তোমাদের অসম্মান করতে চাইনি। ব্যাস ব্যাস, অনেক হয়েছে, এবারে সব থামাও। আজ ঈদের আগের দিন, এই বাড়িতে কোনো রাগ অভিমান থাকবে না। নামজন, তুই বোনের সঙ্গে এভাবে কথা বলবি না, আর ইয়ঞ্জন তুইও একটু ধৈর্য ধর। আমি আর তোদের বাবা এবারের ঈদটা হাসি মুখে করতে চাই, এরপর আর বাঁচি না মরি কে জানে। এবার একটু হাসি খুশি পরিবার দেখতে চাই। ইয়ঞ্জন আর নামজন দুজনেই মাথা নিচু করে নিল, আর কিছু বলল না। জিন আর সবিন একে অপরের দিকে তাকালো, যেন নীরবে তারা বলছে এই মিলনটা সম্ভব। জঙ্কক, জিমিন আর তাইয়ং পাশাপাশি দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখছে। হঠাৎ জঙ্কক বলে উঠল, নানু তুমি ঠিক বলেছো, এসব রাগ অভিমান আর ভালো লাগে না। আজকে আমরা সবাই মিলে হাসি খুশিতে ঈদ পালন করব। বাবা, ফুফু, তোমরা দুজনও একটু হাসো প্লিজ। আমরা তো এখানে মজা করতে এসেছি, ঝগড়া করতে না। নানু তুমি সবাইকে খাবার দাও তো। আর সুগা তুই আমার সাথে একটু আয়, তোর সাথে জরুরি কিছু কাজ আছে। বলেই জঙ্কক সুগাকে নিয়ে চলে গেল। দোস্ত বল, কি বলবি? সুগা, আমার জন্য একটা কাজ করে দিতে পারবি? কি কাজ বলতো? আমি এই দুই পরিবারের ঝামেলাটা মেটাতে চাই, কিন্তু সেটা কিভাবে সম্ভব? সম্ভব, আমি আর তুই চাইলে এই মিলনটা সম্ভব। কি বলতে চাইছিস? বলতে চাইছি না, করতে চাইছি। কি করতে চাইছিস? আমি তোকে বিয়ে করতে চাই। কি বলছিস জঙ্কুক? এটা কি করে সম্ভব? দুই পরিবারের কেউই মেনে নেবে না। যাতে মেনে নেয় সেটাই তো করতে হবে। কি করবি? যা করার আমিই করব, তুই শুধু আমাকে একটু সাহায্য করবি। সে না হয় করবো, কিন্তু কি করতে হবে সেটা বল। জঙ্কুক সুগাকে কি যেন বলল, সুগাও রাজি হয়ে গেল। রাত বাড়ছে, সবাই আর জার্নি করে এসেছে। তাছাড়া রাত পেরিলেই ঈদ, অনেক কাজ করতে হবে, তাই সবাই যে যার রুমে বিশ্রাম নিতে চলে গেল। ঘড়িতে প্রায় 12টা বাজে। ঠিক তখনই তের দরজায় কেউ কড়া নাড়লো। তে এগিয়ে গিয়ে দরজা খুলতেই দেখলো সুগা দাঁড়িয়ে আছে। ভাইয়া, আপনি এখানে? হ্যাঁ তে, একটু দরকার ছিল তাই এসেছি। দরকার? কি দরকার বলুন? তোমাকে জঙ্কুক ডাকছে। এত রাতে ভাইয়া আমাকে ডাকছে, কিন্তু কেন? জরুরি কি যেন বলার আছে, তোমাকে এখনই যেতে বলেছে। ঠিক আছে ভাইয়া, আমি যাচ্ছি। তে জঙ্কুকের রুমে যেতে জঙ্কুক উঠে দাঁড়ালো। ভাইয়া, তুই আমায় ডাকছিলি? জঙ্কুক কোনো উত্তর না দিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। কি হলো ভাইয়া, দরজা লাগাচ্ছিস কেন? তুই বা আমার সাথে এমন অপরিচিতের মতো আচরণ করছিস কেন? তে একটু হেসে বলল, আমরা তো অপরিচিতই। এর আগে আমাদের কখনো দেখা হয়েছে? দেখা হয়নি মানে কি? তোর সাথে আমি ভিডিও কলে 1 কোটি বার কথা বলেছি। হ্যাঁ তা বলেছি, কিন্তু সামনাসামনি তো আর কখনো দেখা হয়নি। আচ্ছা এসব ছাড়, আমরা এখানে কেন এসেছিলাম? মা আর মামার মাঝে ঝামেলাটা মেটানোর জন্য এসেছিলাম। কিন্তু তুই কি করছিস? আরে সময় কি চলে গিয়েছে, কিছু না কিছু একটা উপায় তো বেরই হবে। এত অধৈর্য হচ্ছিস কেন? অধৈর্য হওয়ার কারণ আছে, তাই হচ্ছে। বলেই জঙ্কুক তের দিকে এগিয়ে আসলো আর গভীর নজরে তাকালো তের দিকে। তে হয়তো জঙ্কুকের চোখের ভাষা বুঝতে পারলো, তাই একটু সরে গেল আর আমতা আমতা করে বলল, কি করছিস ভাইয়া? যেটা তুই ভেবেছিস সেটাই। মানে কি? মানে তোকে আমি আগেও বলেছি, দুই পরিবারকে মিল করানোর জন্য এর বাইরে আর কোনো রাস্তা নেই। আমরা ওদের মেলানোর চেষ্টা করবো ভাইয়া। তোর কোনো চেষ্টাই করতে হবে না, যা করার আমিই করবো। তুই শুধু রাজি হয়ে যা, তাহলেই হবে। কিসে রাজি হব? আমি এখন যা করতে চাইবো তুই শুধু সেটা করতে দিবি, তাতে রাজি হবি, তাহলেই হবে। তুই কি করতে চাইছিস? একজন সাধারণ প্রেমিক গভীর রাতে তার প্রেমিকাকে কেন নিজের রুমে ডেকে আনে, সেটা কি তুই বুঝিস না? ভাইয়া কি বলছিস তুই? কি হলো, তুই পিছিয়ে যাচ্ছিস কেন? ভাইয়া তুই আমার কথাটা একটু শোন। কি শুনবো? তুই আমায় ভালোবাসিস না? আমি তোকে ভালোবাসি, কিন্তু তুই যেটা বলছিস সেটা কিভাবে সম্ভব? সম্ভব তুই চাইলে সবই সম্ভব। বলেই জঙ্কুক এগিয়ে এসে তেকে নিজের সাথে জড়িয়ে নিল।
অন্ধকার ঘরের নিস্তব্ধতা ভেঙে শুধু তের কাপা কাপা নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। ম্লান মোমবাতির আলোয় জঙ্ককের চোখে জ্বলছে এক অদম্য ক্ষুধা, যেন সে তেকে এক মুহূর্তের জন্য হারাতে চায় না। জঙ্কক এগিয়ে এসে তের হাত দুটি দেয়ালে আটকে দিল। তারপর দেয়ালে আটকে থাকা তের হাত দুটি শক্ত করে চেপে ধরে জঙ্কক ফিসফিস করে বলল, প্লিজ তে, একবার শুধু রাজি হয়ে যা। ভাইয়া, তুই এসব কি বলছিস? বিয়ের আগে এটা কিভাবে সম্ভব? ছাড়, কেউ দেখে ফেললে কি ভাববে? জঙ্ককের ঠোঁটে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। সে তেইমের কাছে আরো ঘনিষ্ঠ হয়ে আসে। তার গরম নিঃশ্বাস তেইমের কানের কাছে লাগে। যার যা বাবার ভাবুক, আমি তোকে আমার করে পেতে চাইতে। এই মুহূর্তটা আমাদের। এখন তুই যদি আমার না হোস, আমাদের পরিবার আমাদেরকে কখনো মেনে নেবে না, আমাদের কখনো এক হতে দেবে না। শুধু একবার তুই আমার সঙ্গে এক হয়ে যা, এরপর কেউ তোকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। ভাইয়া, তুই এসব কি বলছিস? প্লিজ ছেড়ে দে, এটা ঠিক না। ঠিক না? কেন ঠিক না? আমি তোর সাথে গত 1 বছর ধরে প্রেম করছি, আর তুই এখন এসে বলছিস এটা ঠিক না? ভাইয়া, ফোনের প্রেম আর বাস্তবের প্রেম এক না। দুজন দুজনকে চিনতে বা জানতেও তো কিছুটা সময় দরকার। তার মানে কি তুই আমাকে অবিশ্বাস করছিস? না ভাইয়া, আমি তোকে অবিশ্বাস করছি না, কিন্তু এটা কিছুতেই ঠিক না। এইটা না করলে আমার বাবা তোকে কখনো মেনে নেবে? তুই পারবি তো আমাকে ছাড়া থাকতে? তেজ চোখে দ্বিধা, ভয় আর কোথাও গভীরে লুকানো একটা অস্বীকার্য আকর্ষণ। তার হৃৎপিণ্ড ধুকপুক করছে। জঙ্ককের স্পর্শে তার শরীর যেন নিজের ইচ্ছার বিরুদ্ধে সাড়া দিচ্ছে। তীর কাপা কাপা ঠোঁটের দিকে তাকিয়ে জঙ্কক আর নিজেকে সামলাতে পারল না। সে নিজের ঠোঁট তীর ঠোঁটে চেপে দিল। তীর শরীরে বিদ্যুৎ খেলে গেল, নিঃশ্বাস ঘন হয়ে আসলো। জঙ্ককের স্পর্শে তার শরীর যেন তার নিজের বিরুদ্ধেই সাড়া দিচ্ছে। জঙ্কক বেশ কিছুক্ষণ তের ঠোঁটের উপরে রাজত্ব চালিয়ে তেকে ছেড়ে দিল। তারপর তেকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিল। তে দুর্বল কণ্ঠে বলল, না ভাইয়া, আমি এটা করতে পারবো না। এটা ঠিক না। আমি তোকে ভালোবাসি, কিন্তু বিয়ের আগে এটা অসম্ভব। জঙ্ককের চোখ রাগে জ্বলে ওঠে, কিন্তু তার দ্রুতই গলে যায় তার তীব্র আবেগের তাপে। সে তের কথা শেষ করতে না দিয়ে আবারও তার ঠোঁটে নিজের ঠোঁট চেপে দেয়। চুম্বনটা কোমল নয়, তাতে রয়েছে একটা দাবি, একটা আধিপত্য। জঙ্ককের হাত ধীরে ধীরে তের কোমরে সরে যায়, আর তের জামার বোতাম খোলার চেষ্টা করে। তে প্রতিবাদ করতে চায়, কিন্তু তার শরীর জঙ্ককের স্পর্শে কাঁপছে, যেন তার ভিতরের দ্বন্দ্ব ধীরে ধীরে হার মানছে। আস্তে আস্তে জঙ্ককের ঠোঁট তের ঘাড়ে নেমে যায়, আর সে ফিসফিস করে বলে, অসম্ভব বলছিস? তুই আমাকে ভালোবাসিস না তে? তাহলে কেন অসম্ভব? কিসের জন্য এই দূরত্ব? আমি তোকে চাই পুরোপুরি আমার করে। তুই কি আমার এই আকুতি বুঝতে পারছিস না? এটা না করলে আমি তোকে হারিয়ে ফেলবো। তের নিঃশ্বাস ভারী হয়ে আসে। জঙ্ককের প্রতিটি স্পর্শ, প্রতিটি শব্দ যেন তাকে এক অন্ধকার নিষিদ্ধ আকর্ষণের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তার মন বলছে পালাতে, কিন্তু শরীর যেন জঙ্ককের সাথে তাল মিলিয়ে চলছে। সে একবার জঙ্ককের চোখের দিকে তাকায়। সেই চোখে ভালোবাসা, আবেগ আর একটা অশান্ত ক্ষুধা রয়েছে। তে ফিসফিস করে বলে, জঙ্কক, আমার ভয় লাগছে, এটা ঠিক হচ্ছে না। সবাই যখন জানতে পারবে, কি ভাববে আমাদের? খারাপ ভাববে, ভাবুক, তারপরেও তো আমাদের বিয়ে দিবে। দাদা দাদি তোর এত বড় ক্ষতি হতে দেবে না, তোকে অবশ্যই আমার সাথে বিয়ে দিবে। কিন্তু ভাইয়া, এটা আমার অসম্মান হবে না? জঙ্কক এক মুহূর্তের জন্য থেমে যায়। তারপর তের মুখটা 2 হাতে ধরে তাকে নিজের দিকে টেনে আনে। ভয় পাস না তে, আমি তোর পাশে আছি আর সব সময় থাকবো। তুই শুধু আমাকে বিশ্বাস কর, আমরা একে অপরের জন্য জন্মেছি। এই মুহূর্তটা আমাদের, আর কেউ এর মাঝে আসবে না। ঘরের অন্ধকার যেন আরো গভীর হয়ে আসে। তীর প্রতিরোধ ধীরে ধীরে গলে যায়। জঙ্ককের আবেগের তীব্রতায় সে যেন নিজেকে হারিয়ে ফেলেছে। তাদের মাঝে দূরত্ব কমে আসে, আর অন্ধকার ঘরটা তাদের নিষিদ্ধ ভালোবাসার সাক্ষী হয়ে দাঁড়ায়। মোমবাতির ক্ষীণ আলোয় ঘরের অন্ধকার আরো গভীর হয়ে উঠেছে। জঙ্ককের শ্বাস প্রশ্বাস তীব্র হয়ে উঠেছে। তার চোখে তীর প্রতি এক অদম্য আকাঙ্ক্ষা। জঙ্কক ধীরে ধীরে তীর জামাটা খুলে নেয়। তারপর একটা একটা করে নিজের শার্টের বোতাম খুলতে থাকে। তীর সারা শরীর কাঁপছে। তার মনের দ্বন্দ্ব আর শরীরের আকর্ষণের মাঝে যেন সে হারিয়ে যাচ্ছে। জঙ্কক আস্তে আস্তে তীর শরীরের শেষ কাপড়টুকু খুলে ফেলে। তার
স্পর্শ যেন এক তীব্র ঘনিষ্ঠতার প্রতিশ্রুতি। জঙ্কুক তের কাছে আরো ঝুঁকে আসে, তার ঠোঁট তের ঘাড়ে, গলায়, ঠোঁটে, এমনকি গালেও ছুঁয়ে যায়। জঙ্কুকের নিঃশ্বাস গরম হয়ে উঠেছে, সে যেন তেকে পুরোপুরি নিজের করে নিতে একদম প্রস্তুত। ঠিক যে মুহূর্তে জঙ্কুক তের মাঝে ডুব দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিল, ঠিক তখনই তের কণ্ঠে কাঁপা কাঁপা আর্তনাদ ফুটে উঠল। সে মৃদু চিৎকার দিয়ে বলল, তুই আমাকে ক্ষমা কর ভাইয়া, আমি এটা করতে পারবো না। তাতে যদি আমাদের বিয়ে না হয় না হোক, তবু এই নিষিদ্ধ কাজ আমি করতে পারবো না। তুই আমায় ক্ষমা করে দে। তের কথা শুনে জঙ্কুক এক মুহূর্তের জন্য থমকে যায়, তার চোখে আবেগ, ক্রোধ আর হতাশার এক জটিল মিশ্রণ ফুটে ওঠে। তের কথাগুলো যেন তার বুকের মাঝে ছুরির মতো বেঁধে এসে তের দিকে তাকায়। তার হাত তের কোমর থেকে ধীরে ধীরে সরে যায়। সে এবার আর জোর করেনি, তার দৃষ্টিতে এক অদ্ভুত শূন্যতা ফুটে ওঠে। জঙ্কুক ভাঙা ভাঙা কণ্ঠে বলে, তুই তুই আমাকে ছেড়ে দিবি তাইও? তে কাঁপতে কাঁপতে মেঝে থেকে তার জামা কাপড়গুলো তুলে নেয়, তার চোখে অশ্রু, কিন্তু মুখে এক অদ্ভুত দৃঢ়তা। সে দ্রুত জামা কাপড় পরে নেয়, আর কোনো কথা না বলে ঘরের দরজার দিকে এগিয়ে যায়। জঙ্কুক তাকে থামানোর চেষ্টা করে না, শুধু নিচের দিকে তাকিয়ে কঠিন কণ্ঠে বলে, দাঁড়াতে, তুই চলে যেতে চাইলে আমি তোকে একদমই বাধা দেব না, কিন্তু তুই বুঝতে পারছিস তো তুই কি করছিস? আমাদের সম্পর্কটা স্বাভাবিক সম্পর্ক নয়। এই সম্পর্কটা কেউ স্বাভাবিকভাবে মেনেও নেবে না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু তুই নিজে থেকে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছিস। এটা মাথায় রাখিস, আর কখনো আমাকে দায়ী করিস না, কারণ আমি চেয়েছিলাম, তুই চাসনি বলেই সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে। তুই কিছু বলে না, নিঃশব্দে তাকিয়ে থাকে জঙ্কুকের দিকে। জঙ্কুক তার দিকে তাকায়নি, সে অন্যদিকে ফিরে কথাগুলো বলল। তে আর কিছু না বলে দরজা খুলে বেরিয়ে যায়, তার পায়ের শব্দ অন্ধকার করিডোরে মিলিয়ে যায়। জঙ্কুক ঘরের মাঝে একা দাঁড়িয়ে থাকে, তার হাতে এখনো তেজ স্পর্শের উষ্ণতা ধরে রেখেছে, কিন্তু তার হৃৎপিণ্ডে এক শীতল শূন্যতা। বাইরে ঝড়ের শব্দ, আর ভিতরে তার ভালোবাসার নিষিদ্ধ আকাঙ্ক্ষা যেন তাকে গ্রাস করছে। তে চলে গিয়েছে, কিন্তু তাদের এই অসমাপ্ত গল্প কোথায় গিয়ে থামবে তা কেউ জানে না। অন্ধকার ঘরের নিস্তব্ধতা যেন তাদের নিষিদ্ধ প্রেমের সাক্ষী। মোমবাতির ক্ষীণ আলোয় জঙ্কুকের চোখ জ্বলছে এক তীব্র আকাঙ্ক্ষায়, যেন তেকে এক মুহূর্তের জন্য হারানোর ভয় তাকে পাগল করে তুলেছে। ঈদের সকাল, গ্রামের পুরো বাড়িটা উৎসবের রঙে ঝলমল করছে। বাড়ির সবাই নতুন জামা পরে হাসি মুখে ঈদের শুভেচ্ছা বিনিময় করছে। প্রিয়াঙ্কা আর নিক তাদের সন্তান নাতি নাতনিদের নিয়ে ব্যস্ত। নামজুন আর ইয়ঞ্জনের মাঝে এখনো অদৃশ্য দেয়াটা থাকলেও ঈদের আমেজে একটু হলেও মন গলার চেষ্টা করছে। কিন্তু এই উৎসবের মাঝে তের মনে একদমই শান্তি নেই। গত রাতের ঘটনা তার মনকে ভারী করে রেখেছে। সে জঙ্কুককে অসম্ভব ভালোবাসে, কিন্তু তার নিষিদ্ধ প্রস্তাব মেনে নিতে পারেনি। তার মনের দ্বন্দ্ব তাকে ছিঁড়ে ফেলছে, জঙ্কুককে হারানোর ভয় আর নিজের বিবেকের কাছে হার মানার ভয়, দুটোই যেন তাকে চেপে ধরেছে। সকাল হতেই তে আর থাকতে পারলো না, সে জঙ্কুকের ঘরের দিকে এগিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে দেখলো জঙ্কুক বিছানায় মুখ কালো করে বসে আছে, তার চোখে অদ্ভুত এক শূন্যতা। ভাইয়া, আসবো? না। তে জঙ্কুকের কথা না শুনে ঘরে ঢুকে পড়ল। তারপর জঙ্কুকের পাশে দাঁড়িয়ে নরম গলায় বলল, ভাইয়া, ঈদের দিনে তুই এমন মুখ ভার করে থাকবি? জঙ্কুক মুখ তুলে তাকালো, তার চোখে রাগ আর বেদনার মিশ্রণ। সে কিছুটা রাগ নিয়েই বলল, তুই এই ঘরে কেন এসেছিস? আসতে পারি না? পারিস, অবশ্যই পারিস। এটা তোর নানার বাড়ি, তুই যেখানে খুশি যেতে পারিস। কিন্তু শুধু একটাই অনুরোধ, আমার কাছে আসিস না। আমাদের মাঝে যা ছিল তা গত রাতেই শেষ হয়ে গিয়েছে, তাই আমি চাই না তুই আর আমার কাছে আয়। জঙ্কুকের কথা শুনে তের বুকটা মুচড়ে উঠলো, তার চোখে অশ্রু টলমল করছে, কিন্তু সে নিজেকে সামলানোর চেষ্টা করলো। ভাইয়া, তুই আমার সাথে এভাবে কথা বলতে পারছিস? হ্যাঁ পারছি, তোর সঙ্গে আমার আর কিছুই নেই। তুই তো স্পষ্ট বুঝিয়ে দিয়েছিস তুই আমাকে ভালোবাসিস না, তাই আমাদের মাঝে আর কিছুই থাকতে পারে না। তুই এখন এখান থেকে যা। তে কিছু বলতে গিয়েও থেমে গেল। জঙ্কুকের কথাগুলো তার বুকে ছুরির মতো বিঁধল। সে আর এক মুহূর্তও দাঁড়ালো না, ঘর থেকে বেরিয়ে গেল। সকালে নাস্তার টেবিলে বাড়ির সবাই জমায়েত হয়েছে। প্রিয়াঙ্কা পরোটা, হালুয়া আর মাংসের তরকারি পরিবেশন করছেন। নামজুন, জিন, ইয়ঞ্জুন, সোবিন, জিবিন আর সুগা সবাই হাসি মুখে গল্প করছে, কিন্তু জঙ্কুকের জায়গাটা খালি পড়ে আছে। প্রিয়াঙ্কা উদ্বেগ নিয়ে বলল, জঙ্কুক কোথায়? খেতে আসলো না? ওকে কেউ ডেকে আন। জিমিন উঠে গিয়ে জঙ্কুকের ঘরে গেল, কিন্তু ফিরে এসে বলল, নানু, জঙ্কুক ভাইয়া ঘরে নেই, মনে হয় নামাজে চলে গিয়েছে। নিক ভ্রুকুচকে বলল,
একা একা নামাতে চলে গেল, তাও নাস্তা না করে। ওর কি মন খারাপ? কি ব্যাপার, কি হয়েছে বলো তো? তে মাথা নিচু করে রইল, তার মুখে অপরাধ বোধের ছায়া। সে কিছু বলল না, শুধু নীরবে খাওয়ার চেষ্টা করলো। ইয়ঞ্জন তের দিকে তাকিয়ে বলল, তে তুই ঠিক আছিস তো? মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? তে হেসে এড়িয়ে গেল। আমি ঠিক আছি মা, একটু ক্লান্ত লাগছে, আর কিছু না। ঈদের নামাজের পর জঙ্কুক ফিরল, তার মুখে এখনো সেই কালো ছায়া। সে কারোর সঙ্গে বেশি কথা বললো না, শুধু উঠানে গিয়ে বসে পড়লো। বাড়ির পুরুষেরা মিলে কুরবানির প্রস্তুতি নিচ্ছে। উঠানে ছোট্ট একটা জায়গা তৈরি করা হয়েছে, যেখানে গরু আর ছাগল বাঁধা আছে। নামজুন, সবিন, সুগা আর জঙ্কুক সবাই মিলে কুরবানির কাজে হাত দিল। কুরবানির পর মাংস কাটার কাজ শুরু হলো। উঠানে ছোট ছোট দল বেঁধে সবাই বসে পড়লো। জঙ্কুকও এক কোণে বসে মাংস কাটছিল, কিন্তু তার মন কাজে নেই। তার চোখে গত রাতের কথা বারবার ভেসে উঠছে। তীর প্রত্যাখ্যান, তার কাঁপা কাঁপা কণ্ঠ আর সেই অসমাপ্ত মুহূর্ত। হঠাৎ হাত ফসকে ছুরিটা জঙ্কুকের হাতে লেগে গেল, সাথে সাথে রক্ত ঝরতে শুরু করলো। বেশ অনেকটা কেটে গিয়েছে। জিমিন চিৎকার করে উঠল, ভাইয়া এটা কি হয়ে গেল তোর হাত? দেখি দেখি। জিমিনের চিৎকার শুনে সবাই ছুটে আসলো। প্রিয়াঙ্কা দৌড়ে এসে বললেন, এই কি করলি জঙ্কুক, দেখি হাতটা দেখি। জঙ্কুকের মা জিনু ছুটে আসলো, একটু দিয়ে কি কাজ করবি না? তোর তো এসব করার অভ্যাস নেই। সবার এত অস্থিরতা যেন জঙ্কুকের দৃষ্টি কাড়লো না। সে মুখ ঘুরিয়ে একবার তের দিকে তাকালো, তারপর বলল, কিছু হয়নি নানু, একটু কেটে গিয়েছে, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, তেমন মারাত্মক কিছু হয়নি। এইটুকু হাত কাটলে কেউ মরে যায় না, তাই অস্থির হওয়ার কিছু নেই। তে দূর থেকে দৃশ্যটা দেখছিল, তার বুকটা কেঁপে উঠলো। সে দ্রুত ভিতরে গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে আসলো। সবার সামনে সে জঙ্কুকের কাছে এগিয়ে গিয়ে বলল, ভাইয়া দেখি হাতটা দে, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। জঙ্কুক মুখ ঘুরিয়ে বলল, দরকার নেই, ব্যান্ডেজ করতে হবে না। তে অনেকবার চেষ্টা করলো, ভাইয়া প্লিজ ব্যান্ডেজ করতে দে, ব্যান্ডেজ না করলে রক্ত পড়া বন্ধ হবে না, রক্তটা বন্ধ করা দরকার। বললাম তো দরকার নেই, তুই এখন এখান থেকে যা, আমার কোনো সাহায্য লাগবে না, আর তোর কাছ থেকে তো একেবারেই না, তুই এখান থেকে যা প্লিজ, আমাকে রাগাস না। এর চোখে অশ্রু টলমল করে উঠলো। সবাই নীরবে দৃশ্যটা দেখছে। জঙ্কুকের মা এগিয়ে এসে নরম গলায় বললেন, জঙ্কুক এভাবে বলছিস কেন? তে তো তোর ভালোর জন্যই বলছে। এদিকে আয়, ব্যান্ডেজ করে দিচ্ছি, ব্যান্ডেজ করাটা জরুরি। আমি নিজেই করতে পারবো মা, তোমাদের কারো করে দিতে হবে না। তের হাত থেমে গেল, তার চোখে অশ্রু টলমল করছে। সে আর কিছু না বলে বক্সটা জিনের হাতে দিয়ে উঠে চলে গেল। সবাই নীরবে দৃশ্যটা দেখলো। ইয়ঞ্জন তের পিছনে যেতে চাইলো, কিন্তু সবিন তাকে থামিয়ে দিয়ে বলল, ওকে একটু সময় দাও, আমার মনে হয় ওদের মাঝে কিছু একটা চলছে। ইয়ঞ্জন থেমে গেল। দেখতে দেখতে ঈদ চলে গেল। ঈদের পরের দিন গ্রামের পুরনো বাড়িটা এখন উৎসবের আমেজে মুখরিত। বাড়ির উঠোনে হাসি গল্পের শব্দ ভেসে আসছে। প্রিয়াঙ্কা আর নিক তাদের নাতি নাতনিদের নিয়ে ব্যস্ত। নামজুন আর ইয়ঞ্জনের মধ্যে অভিমানের দেয়ালটা কিছুটা ভাঙার চেষ্টা চলছে, কিন্তু তের মনে অন্ধকার কাটেনি। জঙ্কুকের সঙ্গে তার দূরত্ব যেন আরো বেড়েই চলেছে। সকালের নরম আলোয় গ্রামের মেঠোপথ ধরে একটি গাড়ির শব্দ ভেসে আসলো। নামজুনের পুরনো বন্ধু তার মেয়ে জেনিকে নিয়ে বেড়াতে এসেছে। নামজুনের বন্ধু হাসিমুখে গাড়ি থেকে নেমে দাঁড়ালেন। তার পাশে জেনি, এক সুন্দরী তরুণী, যার চোখে শহরের উজ্জ্বলতার মুখে মিষ্টি হাসি। নামজুন তাদের স্বাগত জানাতে উঠোনে এগিয়ে গেল। আরে ভাই, অবশেষে তুই এলি। আর জেনি, কত বড় হয়ে গেছিস মামুনি। তোর মুখে এই গ্রামের বাড়ির কথা শুনতে শুনতে আমি তো শেষ। তাই এবার ঈদের ছুটিতে ভাবলাম চলেই আসবো। আর দেখ, আমি চলেও এসেছি। প্রিয়াঙ্কা আর নিকো এগিয়ে গেলেন। সবাই মিলে নামজুনের বন্ধু আর তার মেয়েকে বাড়ির ভিতরে নিয়ে গেল। তে, জিমিন আর সুগা উঠোনে দাঁড়িয়েছিল। জেনির দিকে তাকিয়ে তের মনে একটা অজানা অস্বস্তি লাগলো। জঙ্কুক তখনও তার ঘরে হাতে ব্যান্ডেজ নিয়ে বসে আছে। দুপুরের খাবার সময় সবাই একসঙ্গে টেবিলে বসলো। পোলাও, কুরমা আর মিষ্টির আয়োজন। হাসি গল্পের মাঝে হঠাৎ নামজুন উঠে দাঁড়ালো। তার মুখে একটা গম্ভীর হাসি। সবাই শোনো, আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। লি আমার পুরনো বন্ধু, আর জেনি আমার খুবই প্রিয়, আমার মেয়ের মতো। আমি আর লি ঠিক করেছি এই ঈদের ছুটিতে গ্রামে জঙ্কুকে আর জেনির বিয়ে দেব। কথাটা শোনার সাথে সাথে ঘরে একটা নিস্তব্ধতা নেমে এলো। তের হাত থেকে চামচটা পড়ে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, চোখে অশ্রু টলমল করছে। সে মাথা নিচু করে নিজেকে সামলানোর চেষ্টা করলো। জিন অবাক হয়ে বলল, নামজুন, এটা তুমি কি বলছো? হঠাৎ বিয়ে? জঙ্কুকের সাথে কথা হয়েছে? হ্যাঁ জিন, আমি জঙ্কুকের সাথে কথা বলেছি, ও রাজি। সবার চোখ জঙ্কুকের দিকে ঘুরলো। জঙ্কুক মাথা নিচু করে বসেছিল, তার মুখে কোনো ভাবান্তর নেই। সে চুপচাপ মাথা ঝাঁকালো, যেন বিয়েতে তার সম্মতি আছে। তের বুকটা মুচড়ে উঠলো। সে আর টেবিলে বসে থাকতে পারলো না, ধীরে ধীরে উঠে বাইরে চলে গেল। জিমিন আর সুগা একে অপরের দিকে তাকালো। তাদের চোখে উদ্বেগ আর ক্রোধ।
জিমিন ফিসফিস করে সুগাকে বলল, এটা কি হচ্ছে? তে আপু এমনিতেই ভেঙে পড়েছে, জঙ্কুক ভাইয়া আবার কি শুরু করেছে? যাই শুরু করুক, আমরা এই বিয়ে হতে দেব না। ঠিক বলেছিস, আমাদেরই কিছু করতে হবে। তে উঠোনের এক কোণে দাঁড়িয়েছিল, তার চোখ ভিজে গিয়েছে। সে আর থাকতে না পেরে জঙ্কুকের ঘরের দিকে ছুটে গেল। জঙ্কুক তখনও তার ঘরে হাতে ব্যান্ডেজ নিয়ে জানালার দিকে তাকিয়ে আছে। তে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। ভাইয়া, তুই এটা কি করছিস? তুই জেনিকে বিয়ে করবি? আমাদের কথা একবার ভাবলি না? কি ভাবার কথা বলছিস বলতো? মানে মানে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, তুই নিজেই তো সব কিছু শেষ করে দিয়েছিস, তাহলে বিয়ে করতে অসুবিধা কোথায়? জানিস আমি তোকে কতটা ভালোবাসি, আমি শুধু বলছি বিয়ের আগে এভাবে সম্পর্ক হতে পারে না, তাই বলে তুই এভাবে আমাকে ছেড়ে দিবি? আমরা তোর বাবাকে আমাদের সম্পর্কের কথা জানাতে পারি, আমরা সবাইকে বোঝাতে পারি, হয়তো ওরা মানবে। কি বুঝাবি? তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আমাকে বিশ্বাস করিস না, এই তো? তে, আমি আর এই দ্বন্দ্বের মাঝে থাকতে চাই না। বাবা যা ঠিক করেছে আমি তাই মেনে নিয়েছি, আমার আর কিছু বলার নেই, তুই এখান থেকে যা। তের গলা আটকে গেল, সে কাঁদতে কাঁদতে বলল, তুই আমাকে এভাবে দূরে ঠেলে দিচ্ছিস জঙ্কুক? আমাদের ভালোবাসা কি এতই দুর্বল? জঙ্কুক কিছু বলল না, সে মুখ ফিরিয়ে জানালার দিকে তাকিয়ে রইল। তে আর দাঁড়ালো না, সে চোখের পানি মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গেল। এইদিকে জিমিন আর সুগা বাড়ির পেছনের বাগানে গিয়ে বসলো, তাদের মুখে উদ্বেগ আর ক্রোধ। জিমিন বলল, এই বিয়ে কিছুতেই হতে দেওয়া যাবে না। তে আপু আর জঙ্কুক ভাইয়া একে অপরের জন্য জন্মেছে, আমাদের কিছু করতেই হবে। কিন্তু কিভাবে? নামজুন আঙ্কেল সব ঠিক করে ফেলেছে, আর জঙ্কুকও তো রাজি, ও কিছু বলছে না। তাহলে আমরা কি করতে পারি? আমাদেরই কিছু একটা করতে হবে, তা না হলে এই সম্পর্কটা ভেঙে যাবে। দুই পরিবার আর কখনো এক হতে পারবে না। বলতে বলতে জিমিন অস্থির হয়ে গেল। সুগা তাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না জিমিন, আমি সব সামলে নিব। এদিকে দিয়ে তার ঘরে একা বসেছিল। জঙ্কুকের বিয়ের ঘোষণা তার মনকে ভেঙে দিয়েছে। সে জানালার কাছে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। তার চোখে অশ্রু, কিন্তু মনে এক অদ্ভুত দৃঢ়তা। সে ভাবলো, আমি জঙ্কুককে হারাতে পারবো না, আমাদের ভালোবাসা এত সহজে শেষ হতে পারে না। কিন্তু কিভাবে কিভাবে আমি সবাইকে একা বুঝাবো? বাইরের উঠোনে জেনির হাসির শব্দ ভেসে আসছে। তের বুকটা আরো ভারী হয়ে গেল। ঈদের আনন্দের মাঝেও তার মনে অন্ধকার যেন আরো গভীর হচ্ছে। বাড়িটা এখন বিয়ের উৎসবের প্রস্তুতিতে মুখরিত। উঠোনে ফানুসের আলো জ্বলছে। বাড়ির সবাই বিয়ের কেনাকাটা, সাজসজ্জা আর খাবারের আয়োজন নিয়ে ব্যস্ত। প্রিয়াঙ্কা আর নিক সব ব্যবস্থা করছে। জিন আর ইয়েনজুন মিলে বিয়ের জন্য মিষ্টি আর পোশাকের তালিকা তৈরি করছে। কিন্তু এই উৎসবের মাঝে তের মন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। জঙ্কুকের নীরব সম্মতি তার হৃদয়ে ছুরির মতো দিচ্ছে। জিমিন আর সুগা ছাড়া বাড়ির সবাই বিয়ের আলোচনায় মগ্ন। জিমিন আর সুগা বাগানের এক কোণে দাঁড়িয়ে নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে। তাদের চোখে উদ্বেগ আর পরিকল্পনার আবেশ। তে আর জঙ্কুকও উঠানে আছে, কিন্তু তে বারবার জঙ্কুকের দিকে ইশারা করছে। তার চোখে মিনতি, যেন বলছে, এই বিয়ে থামা ভাইয়া, আমাদের ভালোবাসার কথা বল। কিন্তু জঙ্কুক তার দিকে নজর দিচ্ছে না, সে যেন তাকে দেখেও দেখছে না। সন্ধ্যার দিকে সবাই বাড়ির বৈঠকখানায় জমায়েত হয়েছে। নামজুন বিয়ের তারিখ ঠিক করার জন্য সবাইকে ডেকেছে। নামজুনের বন্ধু আর জেনু সেখানে উপস্থিত। জেনির মুখে মিষ্টি হাসি, কিন্তু তে চোখে অশ্রু লুকানো। নামজুন উঠে দাঁড়িয়ে বলল, আমরা ঠিক করেছি আগামী সপ্তাহে জঙ্কুক আর জেনির বিয়ে হবে। এই ঈদের ছুটিতেই আমরা সব আয়োজন করব। নামজুন কথাটা বলার সাথে সাথে সুগা উঠে দাঁড়ালো, তার মুখে কঠিন দৃঢ়তা। সে এগিয়ে এসে বলল, আঙ্কেল, আমার কিছু বলার আছে এই বিয়ের ব্যাপারে। নামজুন ভ্রু কুঁচকে তাকালো। তোর আবার কি বলার আছে সুগা? সুগা একটি লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, এই বিয়ে হতে পারে না আঙ্কেল। সুগার কথা শুনে নামজুন রেগে গেল। রেগে গিয়ে বলল, হতে পারে না মানে কি? এটা কোন ধরনের ফাইজলামি সুগা? কেন হতে পারে না? কারণ আঙ্কেল, জঙ্কুক আর তে গত 1 বছর ধরে প্রেম করছে। সুগার কথা শুনে ঘরে একটা কঠিন নিস্তব্ধতা নেমে এলো। সবার চোখ জঙ্কুক আর তের দিকে ঘুরলো। তের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে, তার চোখে মুখে ভয় আর লজ্জা। জঙ্কুকও মাথা তুলে তাকালো। জেনির মুখের হাসি মিলিয়ে গেল। প্রিয়াঙ্কা আর নিক অবাক হয়ে একে অপরের দিকে তাকালেন। নামজুন রেগে গিয়ে উঠে বলল, এটা কোন ধরনের ফাইজলামি সুগা? জঙ্কুক দেশে ফিরেছে 1 মাসও হয়নি, তাহলে 1 বছরের প্রেম হয় কি করে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়েছে। ওরা ফেসবুক, হোয়াটসঅ্যাপে কথা বলতো। ওদের মধ্যে গভীর সম্পর্ক আছে আঙ্কেল। আপনি জঙ্কুককে জেনির সঙ্গে বিয়ে দিলে ওদের ভালোবাসা নষ্ট হবে। নামজুনের মুখ লাল হয়ে গেল। সে জঙ্কুকের দিকে তাকিয়ে বলল, এসব কি সত্যি জঙ্কুক? জঙ্কুক চুপ করে রইল, তার মুখে দ্বিধা, কিন্তু সে কিছু বলল না। তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার চোখে অশ্রু। ইয়ঞ্জুন এতক্ষণ চুপচাপ শুনছিল, এবার সে উঠে দাঁড়ালো, তার চোখে মুখে রাগ ফুটে উঠছে। সে তের দিকে এগিয়ে গিয়ে বলল, তে, এসব কি শুনছি? এসব কি সত্যি? তে মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ মা, আমি আর জঙ্কুক আমরা একে অপরকে ভালোবাসি।
কথাটা বলার সাথে সাথেই ইয়ঞ্জন তের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। ঘরে সবাই চমকে উঠলো। তে কাঁদতে কাঁদতে মাথা নিচু করে রইল। সবিন দৌড়ে এসে তেকে জড়িয়ে ধরলো আর বলল, ইয়ঞ্জন তুমি এটা কি করলে? ও আমাদের একমাত্র মেয়ে, তুমি ওর গায়ে হাত তুলতে পারো না? হ্যাঁ, আমাদের একমাত্র মেয়ে এমন একটা কাজ করেছে যেটা আমি ভাবতেও পারছি না। আমাদের মেয়ে এমন নির্লজ্জের মতো একটা কাজ করতে পারে সেটা আমার ধারণাতেও ছিল না। তাই বলে তুমি তের গায়ে হাত তুলতে পারো না? চুপ করো সবিন, এই ব্যাপারে তুমি একটা কথাও বলবে না। আমি এটা কিছুতেই মেনে নেব না। নামজুনও রেগে বলল, এটা কি ধরনের অসভ্যতা? জঙ্কুক, তুই আমার ছেলে হয়ে এভাবে আমাদের সম্মান নষ্ট করলি? জঙ্কুক এবার উঠে দাঁড়ালো আর শান্তভাবে বলল, ফুপ্পি, তেকে মেরো না, ওর কোনো দোষ নেই। তাছাড়া আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই, যা ছিল সব শেষ হয়ে গেছে। তাই মারামারি বকাবকি এসবের কোনো কারণই নেই। প্রেম বিচ্ছেদ এখনকার সাধারণ ঘটনা। হ্যাঁ, এটা ঠিক, আমার প্রেম ছিল, কিন্তু এখন আর নেই। আশা করি এই নিয়ে জেনের কোনো সমস্যা নেই। তাই এই বিয়ে হবে, আর বিয়ে হলে তো বাবা তোমার সম্মান নষ্ট হবে না, তাই না? তের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো, তার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু সে কিছু বলতে পারছে না। সুগা এবার জঙ্কুকের দিকে এগিয়ে এসে বলল, আচ্ছা, তোর বাবার ঠিক করা বিয়ে যদি হয় তাহলে তোর বাবার সম্মান নষ্ট হবে না, বুঝলাম, কিন্তু তের সম্মানের কি হবে? জঙ্কুক বুকুচকে বলল, তের সম্মান মানে? কেন, তুই ওর সঙ্গে কি কি করেছিস ভুলে গিয়েছিস? এরপরেও ওর সম্মান নষ্ট হবে না? ওর সাথে আমি কি করেছি? সুগা এবার নিজের পকেট থেকে একটা ফোন বের করে বলল, এই ফোনে এমন একটা ভিডিও আছে যা সবাইকে দেখানো সম্ভব না, তাই দেখাতে পারছি না। দাদি, শুধু আপনি দেখুন। জঙ্কুক তের সঙ্গে এসব করে এখন ওকে ছেড়ে দিতে চাইছে। বলতে বলতে সুগা ফোনটা প্রিয়াঙ্কার হাতে তুলে দিল। প্রিয়াঙ্কা ভিডিওটা দেখে চিৎকার করে উঠল, এই কি সর্বনাশ! জঙ্কুক, তুই এত কিছু করে এখন অন্য কাউকে বিয়ে করতে চাস? কি করে? তুই এত নিচে নামলে কি করে? আমি বেঁচে থাকতে তোকে অন্য কাউকে বিয়ে করতে দেব না। নামজুন এবার উদ্বিগ্ন গলায় বলল, কি আছে ভিডিওতে মা? ওরা ওরা রাতে একা একা দেখা করেছে নামজুন। আর নামজুন পুরো বাক্য শেষ হওয়ার আগেই বলল, থাক, আর বলতে হবে না, আমি বুঝেছি মা। নামজুন জঙ্কুকের দিকে এগিয়ে গিয়ে বলল, জঙ্কুক, তোর আর কিছু বলার আছে? জঙ্কুক শান্ত কিন্তু তাচ্ছিল্য সুরে বলল, কেমন পাপা, এসব কোনো ব্যাপার না। বিদেশে এসব অহরহ হয়, যা হওয়ার হয়ে গিয়েছে, কিন্তু এখন আর আমাদের মাঝে কিছু নেই। তুমি যাকে বিয়ে করতে বলবে আমি তাকেই বিয়ে করব। জঙ্কুকের কথা শুনে রাগে নামজুনের মুখ লাল হয়ে গেল। তিনি জঙ্কুকের গালে একটা থাপ্পড় বসালেন, তারপর চেঁচিয়ে উঠলেন, আর তের কি হবে? যা হওয়ার হোক, তাতে তোমার কি? ও তোমার কে হয়? তুই কি ভুলে গিয়েছিস তে আমার বোনের মেয়ে, এই বাড়ির মেয়ে। আমার নিজের মেয়ের চেয়ে কোনো অংশে কম না। ওর সম্মানে হাত দেওয়ার সাহস হলো কি করে তোর? পাপা, কিস করা, টাচ করা এগুলো এখন নরমাল ব্যাপার। জিনা তখন চুপ করেছিল, এবার সে চিৎকার করে উঠলো, চুপ কর জঙ্কুক, মেয়েদের কিভাবে সম্মান করতে হয় তাও জানিস না? অন্য মেয়েদের কথা বাদ দিলাম, নিজের পরিবারের মেয়েগুলোকেও সম্মান দিতে শিখিসনি, এই জন্য তোকে বিদেশে পাঠিয়েছিলাম। নামজুন, আমি আর কিচ্ছু শুনতে চাই না, তুমি আজকেই তের সঙ্গে জঙ্কুকের বিয়ের ব্যবস্থা করবে। জঙ্কুক এবার চিৎকার করে উঠলো, অসম্ভব মা, পৃথিবীর আর যাকেই বলো আমি বিয়ে করব, কিন্তু তেকে অসম্ভব, আমি ওকে বিয়ে করতে পারবো না। জঙ্কুকের কথা শুনে নামজুন রেগে জ্বলে উঠলো। তিনি আবারও জঙ্কুকের গালে থাপ্পড় বসালেন, তারপর বললেন, তুই বিয়ে করবি না তো 14 কুষ্টি বিয়ে করবে। ইয়ঞ্জন আবার এগিয়ে এসে নামজুনের সামনে দাঁড়ালো আর বলল, ভাইজান, তুমি তো আমাকেই মেনে নিতে পারোনি, তেকে কি করে মানবে? তাছাড়া জঙ্কুকও চায় না এই বিয়ে করতে, জোর করে সংসার হয় না ভাইয়া। নামজুন ইয়ঞ্জনকে থামিয়ে দিয়ে বললেন, চুপ কর ইয়ঞ্জন, সংসার হবে, আমি বেঁচে থাকতে তের সাথে কোনো অন্যায় হতে দেব না। আজ রাতেই ওদের বিয়ে হবে। তে এই পরিবারের মেয়ে, ওর সম্মান নিয়ে খেলার অধিকার কারণ নেই, আমি খেলতে দেব না। আর জঙ্কুকের সাহস নেই তেকে কষ্ট দেওয়ার। তুই নিশ্চিন্তে থাক, আমি বেঁচে থাকতে তের দিকে কাউকে চোখ তুলে তাকাতেও দিব না। বাবা মা, তোমরা ওদের বিয়ের ব্যবস্থা করো। তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার চোখে অশ্রু। সে জঙ্কুকের দিকে তাকালো, কিন্তু জঙ্কুকের কোনো ভাবান্তর নেই। জেনি চুপচাপ উঠে চলে গেল, তার মুখে হতাশা। মিস্টার লি কিছু বলতে গেল, কিন্তু নামজুন তাকে থামিয়ে দিয়ে বলল, ভাই, আমি দুঃখিত, কিন্তু আমার পরিবারের সম্মান আমার কাছে সবার আগে। আমি তের সম্মানে আঘাত লাগতে দেব না। মিস্টার লি জেনিকে নিয়ে সেখান থেকে চলে গেল। রাত গভীর হলো। নামজুনের নির্দেশে বাড়িতে তে আর জঙ্কুকের বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। তে তার ঘরে বসে আছে, তার মনে আনন্দ আর ভয় মেশানো। সে জঙ্কুককে ভালোবাসে, কিন্তু জঙ্কুকের অনিচ্ছা তার মনে কাটা হয়ে বিচ্ছে। সবাই মিলে বিয়ের ব্যবস্থা করছে আর হাসির ফোয়ারা ফুটছে, কিন্তু নামজুনের মনে একটা ভারী ভাবনা ঘুরছে।
দীর্ঘদিন ধরে সে তার বোন ইয়ঞ্জনের প্রতি অভিমান পুষে রেখেছিল, কিন্তু আজ তার মনে হচ্ছে সময় এসেছে সব ভুল বোঝাবুঝি দূর করার। নামজুন হঠাৎ উঠে দাঁড়ালো, তারপর ইয়ঞ্জনের দিকে এগিয়ে গেল। তার চোখে অনুশোচনা আর ভালোবাসার এক গভীর ছায়া মিশে আছে। সবাই চুপ করে তাকিয়ে আছে তাদের দিকে। নামজুন কাপা গলায় বলল, ইয়ঞ্জন, আমি আমার ভুল বুঝতে পেরেছি বোন। সবিন তোকে ভালোবেসে বিয়ে করেছিল, এটাই বরং আমাদের পরিবারের সম্মান বাঁচিয়েছিল। সবিন আমাদের পরিবারের সম্মান নষ্ট করেনি। সে যদি আমার ছেলের মতো সেদিন এরকম কিছু করে বসতো, তাহলে আমাদের সম্মান কোথায় থাকতো? সবিন তো আমাদের পরিবারের কেউ ছিল না। আমরা জোর করে তোকেও তার কাছে বিয়ে দিতে পারতাম না। আমাদের সম্মান ধুলোয় মিশে যেত, সব শেষ হয়ে যেত। এত বছর তোদের ভুল বোঝার জন্য আমি সরি। আর তুই একদম চিন্তা করিস না, তোকে আমি নিজের মেয়ের মতো করেই রাখবো। শুধু তুই আমায় ক্ষমা করে দে বোন। নামজনের কথা শুনে ইয়ঞ্জনের চোখে পানি চলে আসলো। সে তাড়াতাড়ি ভাইয়ের কাছ থেকে এগিয়ে গিয়ে তার হাত ধরলো। আবেগে তার গলা ভারী হয়ে এলো। সে বলল, ছি ছি ভাইজান, তুমি কেন আমার কাছে ক্ষমা চাইছো? বরং আমিই ক্ষমা চাইছি। তোমাকে আমার বুঝিয়ে বলা উচিত ছিল। আমার উচিত হয়নি তোমার অবাধ্য হওয়ার। আজ তুমি আমাকে ক্ষমা করেছো, এটাই আমার জন্য সবচাইতে বড় পাওয়া। পেয়া আর জঙ্কুকের বিয়ে নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভাইজান, এটা কি ঠিক হচ্ছে? জঙ্কুক থেকে বিয়ে করতে চায় না, সেটা তুই আমার উপর ছেড়ে দে। আমার মনে হয় না জঙ্কুক এতটাও খারাপ। হয়তো ওদের মাঝে কিছু একটা হয়েছে। রাগ অভিমান মিটে যাবে, তুই চিন্তা করিস না। নামজুন আর ইয়ঞ্জন একে অপরকে জড়িয়ে ধরলো। দুই ভাই বোনের মান অভিমানের দেওয়াল ভেঙে পড়লো এক মুহূর্তেই। উঠোনে থাকা সবার চোখে আনন্দের বন্যা বয়ে গেল। রাতে নামজুনের কড়া নির্দেশে জঙ্কুকদের বিয়ে হয়ে গেল, কিন্তু এর মনের দ্বিধা এখনো কমছে না। সে বাসর ঘরে বসে একা একা কাঁদছিল। বাসর ঘরটি সাজানো হয়েছে দোতলার একটি নির্জন কোণে, যেন ভালোবাসার জন্য তৈরি এক গোপন স্বর্গ। দেওয়ালে হালকা গোলাপি পর্দা ঝুলছে। জানলা দিয়ে চাঁদের রূপালী আলো ঢুকে ঘরটাকে আরো রহস্যময়ী করে তুলেছে। বিছানাটি গোলাপ আর রজনীগন্ধার মালায় সজ্জিত। ঘরের এক কোণে একটি ছোট টেবিলে রাখা আছে মিষ্টি আর ফল, সাথে এক গ্লাস দুধ, যার পাশে একটি রূপার থালায় মোমবাতি ক্ষীণ আলো ছড়াচ্ছে, যা ঘরের প্রতিটি কোণে এক অদ্ভুত উষ্ণতা যোগ করেছে। তে লাল বেনারসি শাড়িতে সেজে বিছানার এক প্রান্তে বসে আছে, কিন্তু তার মনে শান্তি নেই। মেহেদির জটিল নকশায় হাত রাঙানো, কিন্তু চোখে অশ্রু। তার হৃদয়ে ভালোবাসা আর ভয় মিশে এক অদ্ভুত ঝড় তুলেছে। হঠাৎ দরজা খোলার হালকা শব্দে তে চমকে উঠলো। জঙ্কুক ঘরে ঢুকলো। তার পরনে সোনালী পাঞ্জাবি, যা তার দেহের সঙ্গে মিশে তাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। জঙ্কুকের মুখে ফুটে উঠেছে এক বিজয়ের হাসি, আর চোখে দুষ্টমি। সে তের দিকে এগিয়ে গিয়ে বলল, আরে আজব, কাঁদছিস কোন দুঃখে? এতদিন তো এটাই চেয়েছিলি, তাই না? তে কাঁদতে কাঁদতে মাথা তুললো। আমি জোর করে তোকে পেতে চাইনি ভাইয়া, আমি তোর ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু তুই তো আমায় ভালোবাসিসনি। এই বিয়ে তুই নিজের ইচ্ছেতেও করিসনি, সবার জোরাজুরিতে বাধ্য হয়েছিস। শুধু এতে আমার কোনো হাত ছিল না, তবু আমার মনে হচ্ছে আমি তোকে বাধ্য করেছি। আমার এসব ভালো লাগছে না ভাইয়া। তুই আমায় ভালোবেসে বিয়ে করিসনি, আমি এটা মানতে পারছি না। তের কথা শুনে জঙ্কুক মুচকি হেসে তের দিকে এগিয়ে গেল আর তের পাশে বসলো। তার চোখে দুষ্টুমি খেলা করছে। সে হেসে বলল, তো আমি তোকে ভালোবাসি না, এটা কে বললো? তে অবাক হয়ে তাকালো, তার চোখে বিস্ময়। মানেটা তো তুই বলবি। তোর কি ধারণা জঙ্কুকের ইচ্ছের বিরুদ্ধে তাকে দিয়ে কিছু করানো যায়? আমি না চাইলে এই বিয়েতে কেউ আমাকে রাজি করাতে পারতো না। তাছাড়া এই বিয়েতে সবচাইতে বেশি ইচ্ছা আমারই ছিল। কি বলতে চাইছিস ভাইয়া? বলতে চাচ্ছি না, বলছি। এখানে যা যা হয়েছে সব আমার প্ল্যান মাফিক হয়েছে। সেদিন তোকে আমার ঘরে ডেকে আনা, ভিডিও করা, সবকিছুই আমার প্ল্যানের অংশ ছিল। সুগা সব কিছুই করেনি। ভিডিওটা আমি নিজেই করেছিলাম। এমনকি সুগা এটাও জানে না ভিডিওটাতে কি আছে। আমি কাউকে তোর শরীর দেখতে দিব, এটা তুই ভাবলি কি করে? এইটা যদি আমার প্ল্যান না হতো, তোর ভিডিও করার অপরাধে আমি সুগাকে খুন করে ফেলতাম। আসলে আমি তোকে আমার করে পেতে চেয়েছিলাম, তাই এসব কিছু করেছি। আর সুগা শুধু আমার হয়ে কাজ করেছে, আর কিছুই না। আমি যদি সবার সামনে বলতাম আমি তোকে বিয়ে করতে চাই, কেউ রাজি হতো না। আমি রাজি হইনি বলেই সবাই জোর করে তোকে আমার সাথে বিয়ে দিয়েছে। জঙ্কুকের কথা শুনে তে চোখে ভিজে গেল, কিন্তু এবার তার বিস্ময় আর আনন্দের। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তার মানে আমি তোকে অসম্ভব ভালোবাসি। তোর সঙ্গে রাগ দেখানো, তোকে প্রত্যাখ্যান করা, এসব কিছুই ছিল অভিনয়।
তা না হলে বাবা কখনোই এ বিয়েতে রাজি হতো না। আমি জানতাম তোর সম্মানের কথা সবাই চিন্তা করবে, এমনকি বাবাও। এমন কিছু করলে জোর করে হলেও আমাদের বিয়ে দিয়ে দেবে। তুই কাঁদতে কাঁদতে হাসলো। তুই এত বড় নাটক করলি, আমাকে একবার বলতে তো পারতি। আমি ভেবেছিলাম তুই আমাকে সত্যি ছেড়ে দিয়েছিস। আমার বুক ফেটে যাচ্ছিল ভাইয়া। জঙ্কুক এবার এগিয়ে এসে তের হাত শক্ত করে ধরলো। তার চোখে তীব্র আকাঙ্ক্ষা। ঘরের মোমবাতির ক্ষীণ আলো তাদের মুখে এক অদ্ভুত আভা ফেলেছে। জঙ্কুক আস্তে করে তের দিকে হাত বাড়ালো। তের শাড়ির আঁচল ধীরে ধীরে খসে পড়লো। তার মেহেদি রাঙানো হাত জঙ্কুকের হাতে কাঁপছে। জঙ্কুক তের কপালে একটা কোমল চুমু খেলো, তারপর তার চোখের দিকে তাকালো। তার দৃষ্টিতে এমন একটা তীব্রতা যা তের শরীরে শিহরণ জাগালো। তে, তুই জানিস আমি তোর জন্য কত অপেক্ষা করেছি। তোর প্রতিটি স্পর্শ, তোর প্রতিটি হাসি আমার মনে আগুন জ্বেলে দেয়। তোকে না পেলে আমি বাঁচতাম না, তাই এত কিছু করেছি। এখন তুই শুধু আমার। আজ রাতে আমি তোকে আমার করে নিব, পুরোপুরি আমার করে নিব। আমি তোকে চাইতে। জঙ্কুকের কথা শুনে তের গাল লাল হয়ে গেল। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। জঙ্কুক, আমিও তোকে চাই, কিন্তু আমার এখনো ভয় লাগছে। তুই কি সত্যিই আমায় ভালোবাসিস? জঙ্কুক থেকে আরো কাছে টানলো। তার হাত তের কোমরে নেমে গেল। ভয়? তে, আমার মনে শুধু তুই আছিস, আর কেউ নেই। আমি তোর জন্য সবকিছু করতে রাজি আছি। আমরা একে অপরের জন্য জন্মেছি। বলতে বলতে জঙ্কুক তের ঠোঁটে একটা গভীর চুমু খেলো। তার স্পর্শে তের শরীরে বিদ্যুৎ খেলে গেল। তে তার হাত জঙ্কুকের কাঁধে রাখলো। তার আঙ্গুলগুলো জঙ্কুকের পাঞ্জাবির কাপড় শক্ত করে চেপে ধরলো। আঁকড়ে ধরলো। আর জঙ্কুকের হাত তের শাড়ির ভাঁজে ঢুকে পড়লো। তার আঙ্গুল তের নরম শরীরে এক অদ্ভুত উষ্ণতা ছড়ালো। তের নিঃশ্বাস আস্তে আস্তে ভারী হতে শুরু করেছে। তার চোখে লজ্জা আর আকাঙ্ক্ষার মিশ্রণ। তে ফিসফিস করে বলল, জঙ্কুক, তুই আমাকে এভাবে পাগল করে দিচ্ছিস কেন? আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। তোকে ধরে রাখতে হবে না তে। এখন তুই আমার বউ। তোর উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। আমার উপর তোরও সম্পূর্ণ অধিকার আছে। তুই যা খুশি তাই করতে পারিস। আজ রাতে আমরা শুধু আমাদের ভালোবাসার মধ্যে হারিয়ে যাব, আর কোনো পেছটার নেই আমাদের। বলতে বলতে জঙ্কুকটিকে বিছানায় শুয়ে দিল। তার শরীর তের উপরে ঝুঁকে পড়ল। ঘরে ফুলের সুবাস আর চাঁদের আলো তাদের মিলনকে আরো তীব্র করে তুলল। তের শাড়ির আঁচল এবার পুরোপুরি খসে পড়ল। তার শরীরে মেহেদির নকশা চাঁদের আলোয় ঝলমল করছে। জঙ্কুকের হাত তের শরীরের প্রতিটি বাঁকে বাঁকে ঘুরে বেড়াচ্ছে। তার স্পর্শে তের শরীর কেঁপে উঠছে। তাদের ঠোঁট একে অপরের সঙ্গে মিশে গেল, আর তাদের শরীর এক অদ্ভুত ছন্দে এক হয়ে গেল। ঘরের মোমবাতি ধীরে ধীরে নিভে গেল, কিন্তু তাদের ভালোবাসার তীব্রতা ঘরটি আলোকিত করে রাখলো। টিয়া আর জঙ্কুক তাদের আকাঙ্ক্ষার গভীরে ডুব দিল। যেন বছরের পর বছর ধরে জমে থাকা ভালোবাসা এই মুহূর্তে পূর্ণতা পেল। তাদের শরীর আর মন এক অদ্ভুত মিলনে মিশে গেল, যেখানে শুধু ভালোবাসা আর আবেগের ঝড় বইছে। এর মধ্যেই গল্পটি শেষ হয়ে গেল, কিন্তু জঙ্কুক আর তের ভালোবাসা শেষ হলো না। সারা রাত ধরে তাদের ভালোবাসার আদান প্রদান হতে থাকলো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। তোমাদের জন্য আরো একটি ওয়ান শট রয়েছে। তোমরা যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে চলে যাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আর গল্পগুলো তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। ধন্যবাদ সবাইকে।